দর্শক, আপনারা জানেন যে এই গত এক সপ্তাহ বা দেড় সপ্তাহ ধরে শেখ হাসিনার যে পেটোয়া বাহিনী, এই পেটোয়া বাহিনীর ভিতরে পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, সোয়াট আছে, সেনাবাহিনী আছে, এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, তারপরে সিআইডি, এসবি, এগুলো আছে। তো এদের অনেক সদস্যরা আছে অতি উৎসাহী এবং তারা এই ছাত্রদের উপর ভয়ঙ্কর নির্যাতন করেছে এবং প্রায় 1,000 ছাত্র নিহত হয়েছে। এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা আমরা দেখেছি যে সেনাবাহিনী, পুলিশ এবং এই র্যাবের সদস্যরা কিভাবে নির্বিচারে গুলি করে নিরীহ শিক্ষার্থীদেরকে মেরেছে। তো এখন সেই সব পুলিশ সদস্য বা সেই সব সেনাবাহিনী সদস্যদের বিরুদ্ধে জনগণের একটা ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং আমরা এও শুনেছি যে কয়েকজন পুলিশের বাসায়ও আক্রমণ চালানো হয়েছে। উত্তেজিত জনতা কোথায় কোথায় পুলিশ বাস করে সেসব জায়গায় গিয়ে গিয়েও হামলা চালিয়েছে। তো এই কারণে একটা আতঙ্কে আছে সবাই। আমি আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামিন একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এই ব্যাপারে, একটা পড়ে শোনায় যে তিনি লিখেছেন, সম্প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে নেতৃত্ব দিচ্ছেন এবং ছাত্র জনতার উপর আক্রমণ করতেছেন বা আক্রমণের পরিকল্পনা করতেছেন এমন 5 জন বিভিন্ন পদবীর সেনা কর্মকর্তার 5 জন পরিচয় ফাঁস হওয়ার পর সেনা কর্মকর্তাদের ভেতরে এক ধরনের ভীতি কাজ করতেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আপনারা দেখেছেন যে উনি সেনাবাহিনীর কর্মকর্তা, 28 লং বেজের কর্মকর্তা, এখন আবার ইয়াতে আছেন ওই যে বিজিবিতে কর্মরত আর কি। উনি কিভাবে একের পর এক মেশিন গান দিয়ে গুলি করেছেন সেই ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে। তো সেই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের নোয়াখালীর বাড়িতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। তো এর বাড়ি নোয়াখালী, সে রেদওয়ানের সেই নোয়াখালীর বাড়িতে জনতা হামলা চালিয়েছে। এরপর যেহেতু তার গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সেহেতু তার পরিবার একটু চিন্তায় ছিল, ভয় ছিল, আতঙ্কগ্রস্ত ছিল। এই কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে পরে সে তার বাড়িতে সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে। মানে পাবলিক হামলা চালাইব, এই কারণে তার বাড়িকে সেনাবাহিনী এখনো ঘিরে রেখেছে। তো কয়দিন ঘিরে রাখবে ভাই? সেনাবাহিনী কি আজীবন থাকবে? পুলিশ কি আজীবন থাকবে? জনগণ কিন্তু আজীবন থাকবে, তাই না? এই এবং অন্য যেসব কর্মকর্তাদের পরিচয় সামনে এসেছে তারাও কিন্তু বেশ আতঙ্কে আছে এবং আতঙ্কে তো অবশ্যই থাকবে। আপনারা জানেন যে অলরেডি এই যে সাইদকে যে পুলিশ মেরেছে সেই পুলিশের ওয়াইফ নাকি সেই পুলিশকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে এবং আরো শুনতে পারলাম যে সেই পুলিশ গা ঢাকা দিয়েছে। তো আপনার গুলি করার আগে এগুলো মনে ছিল না? আজকে আবার মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বলতেছে সেই পুলিশটা কি জামাত শিবির করে। এখন দেখেন, যেই পুলিশটা আওয়ামী লীগের জন্য খুন করলো সাইদকে, সেই পুলিশটাকে এখন জামাত শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা। আবার যেই হারুন ধৈর্য নেয় না মানুষের পিটায়, সেই হারুনের বিরুদ্ধে ডিজিএফআই দিয়া ওই যে লিঙ্ক ভাইরাল করছে, স্ক্যান্ডালের লিঙ্ক, হারুনের ওই যে উল্লঙ্ঘ ছবি, তারপরে আবার হাইকোর্ট দিয়ে হারুনের বিরুদ্ধে রায় দিয়েছে। তো এইরকম আর কি আওয়ামী লীগ কত কিছু যে পারে, মানে আওয়ামী লীগ হচ্ছে চরম শেয়ানা এগুলো। তো তিনি আরো লিখেছেন যে আপনাদের কি মনে হয় যে এমনটা হওয়ার কথা ছিল না? পৃথিবীর ইতিহাসে কখনো কি এমনটা হয়েছে যে মন্দের জয় হয়েছে? হয়নি। আমি কোনো রাজনৈতিক দল করি না, কারো প্রতি আমার বিশেষ টান বা কোনো ভালোবাসা নাই, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে যে হত্যাপুরীতে পরিণত করেছে এতে তাদের ভালো বলার কোনো সুযোগই কিন্তু নেই। মন্দের যেমন পতন হয় বা মন্দ যখন ব্যর্থ হয় তখন কিন্তু তারা খুব বাজেভাবে মুখ থুবড়ে পড়ে। আওয়ামী লীগ সরকারকেও সেই পরিণতির মুখোমুখি হতে হবে। আর এটা আমার মুখের কথা না, ইতিহাস আমাদেরকে তাই বলে। কাল হোক, 1 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, তারপর কি হবে? যারা একটা অত্যাচারী শাসককে সহযোগিতা করেছেন তাদের কি কোনো বিচার হবে না? যারা 1 সপ্তাহে নিশ্চিতভাবে প্রায় 400-র বেশি মানুষ হত্যা করেছেন, অনেকেই নিখোঁজ রয়েছেন, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছেন, অন্ধ করেছেন, তাদের কি পাপের শাস্তি ভোগ করতে হবে না? অবশ্যই হবে। এবং পরিবারের মূল সদস্যদের এমন অন্যায় কার্যকলাপের জন্য পুরো পরিবারটাই তখন বাজেভাবে ভুগবে। মানে যেই সব পুলিশ বা সেনাবাহিনী বা র্যাবের সদস্যরা তারা অতিরঞ্জিত করতেছেন, তো জনতা যখন হামলা করবে ওদের বাড়িতে তখন কিন্তু ওদের পরিবারও যেন সাফার করবে, কারণ বাড়িতে আক্রমণ করলে তো পরিবারের উপর হামলা হতে পারে। ঠিক যেমন আপনাদের অনেকেরই কৃতকর্মের জন্য গুম হয়ে যাওয়া, ক্রস ফায়ারে মারা যাওয়া, কিংবা আন্দোলনে গিয়ে গুলি খেয়ে নিহত বা আহত হওয়া, অথবা মিথ্যা মামলায় জেলে নিদারুণ কষ্ট করা, রাজনৈতিক আক্রোশের বলি হওয়া সহ এমন অসংখ্য পাপের ফল তো আপনাদেরই ভোগ করতে হবে। আপনাদের কারণে যে গুম হয়েছে, খুন হয়েছে, তারপরে মিথ্যা মামলা, আরো কত মানে কষ্ট, এগুলোর যে পাপ, আপনাদের পাপের যে বোঝা ভারী হয়ে গিয়েছে, এটা আপনাদেরই বহন করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, মানে যেটা যায় সেটা আবার আসে। উপর দিকে থুতু দিলে তার যেমন ঠিক নিজের মুখেই এসে পড়ে, একইভাবে আপনারা যারাই অন্যের সঙ্গে জড়িত থেকে একটা পুরো জাতিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছেন, তারা তাদের প্রাপ্যটা ঠিকই কড়ায় গন্ডায় বুঝে পাবেন। তো এটা এটা ছিল আমাদের জুলকারনাইন সাহের সামির ভাইয়ের পোস্ট। এবং দর্শক, শুধু তাই না, আরো অনেকেরই নাম কিন্তু প্রকাশ হবে এবং হচ্ছে, যেমন যে যে কলেজ ছাত্র মুগ্ধ, সেই মুগ্ধকে একদম খুব কাছ থেকে গলায় গুলি গুলি করে মারে এসআই শাহরিয়ার। তো এই এসআই শাহরিয়ার, তিনি মুগ্ধকে খুব কাছ থেকে গুলি করে মারার পরে কিন্তু তিনি তার ফেসবুক ডিএক্টিভেট করে ফেলেছেন এবং তিনি গা ঢাকা দিয়েছেন। তো যেখানে গা ঢাকা দিক, কই যাবে আর? বাংলাদেশের
চারিদিকে ভারত, ভারতে আছে সারে কোনো জায়গা দিবে না। ভারত হিন্দু হলে জায়গা দিত, মুসলমানদের জায়গা দিবে না, সে আওয়ামী লীগ করুক আর যাই করুক। আর ওই যে মিয়ানমার তো ঢুকতে পারবেই না। তো এসআই শাহরিয়ার একটু গাডাগা দিয়েছে, ওকে ওই ক্ষমতা, হাসিনার ক্ষমতা শেষ হয়ে গেলে ওকে ধরে ফেলতে হবে। তারপরে আরো দুইজন আছেন, তারা আছেন ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হোসেন এবং ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। একজন 29 লং করছে, আরেকজন 31 লং করছে, তো এদের নামও জানা হয়ে গেল। তো এইভাবে আর কি হচ্ছে, আর কি এইভাবে এইভাবে জানা হচ্ছে। এই কারণে আর কি এখন অনেকেই আছে যেমন চাকরি ছেড়ে দিচ্ছেন, ছাত্রলীগ করা বন্ধ করে দিচ্ছেন, এবং ছাত্রলীগ যারা ছেড়ে দিচ্ছেন বিবেকের তাড়নায় তাদের কি আবার গ্রেপ্তার করা হচ্ছে, কেন ছাত্রলীগ ছাড়লি, তার মানে তোরা বিএনপি জামাত, ইত্যাদি ইত্যাদি আর কি। তো আজকে দেখলাম যে আমাদের একজন ভাই, তিনি বিবেকের তাড়নায় সরকারি চাকরি, পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেছেন, সরকারি চাকরি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেছেন। তিনি লিখেছেন যে আমি গর্বের সাথে ঘোষণা করতেছি যে আমি আমার চাকরি থেকে পদত্যাগ করেছি, পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেছি। তিনি আরো লিখেছেন যে আমি 2006 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসাবে টানা 8টি দীর্ঘ বছর আমার জাতির সেবা করেছি। আমি কখনো ভাবিনি যে আমাকে এত লজ্জাজনকভাবে নিজেকে পরিচয় করাতে হবে। আমি গোয়েন্দা হিসাবে, সৈনিক হিসাবে, আমার সম্মানিত নাগরিকদের বন্ধু হিসাবে কাজ করেছি। আমি জানি যে কাউকে সাহায্য করতে চাইলে এটা সবচেয়ে ভালো পেশা, আর এটাই আমি করেছি। আমি বলতে পারি আমার দেশের কোনো নাগরিককে যেখানে সাহায্য করার উপায় ছিল সেখানে কখনো ক্ষতি করিনি। বর্তমানে আমি এই পরিস্থিতির অংশ হতে পারি না। পুলিশ হওয়ার আগে আমি একজন সন্তান, একজন ছাত্র, একজন বন্ধু, একজন সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক। আমি সকল প্রতিকূলতার বিরুদ্ধে আছি। আমার কল্পনার বাইরে যে আমার ভাইয়ের বুকে আমাদের পুলিশ সদস্যরা গুলি করবে, যেটা তাদের প্রকৃত অধিকারগুলির জন্য লড়াই করতেছে, আহ, একজন মানুষ হিসাবে আমি আর এটা নিতে পারতেছি না। এই যে পুলিশরা গুলি করতেছে এটা আমি নিতে পারতেছি না। গত 10 দিন আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। আমি গর্বের সাথে ঘোষণা করতেছি যে আমি আমার পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেছি। একবার ছাত্র ছিলাম, সব সময় ছাত্র আছি। এটা বলেছেন আতিফ আহমরণ সজীব, যিনি টানা 8 বছর পুলিশের চাকরি করেছেন। তো দর্শক, এভাবেই আসলে বিবেক জাগ্রত হোক। আমাদের যারা সেনাবাহিনী আছেন, পুলিশ আছেন, র্যাব, বিজিবি, সবাই তো এই দেশেরই সন্তান, কেউ তো আর পাকিস্তান থেকে আসে নাই, ভারত থেকে আসে নাই। একটা স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য আপনারা যেভাবে নির্বিচারে মানুষ গুলি করে মারতেছেন, আমরা অনেকে বলে পাখির মতো, আরে পাখিকে তো সহজে মারা যায় না, আপনারা যত সহজে গুলি করে মেরেছেন। এবং বাংলাদেশের এই গত 50-52 বছরে ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা আপনারা সংগঠিত করেছেন। এই গণহত্যার বিচার আপনাদের হবেই। এবং যারা এখনো ভালো আছে তাদেরকে বলতেছি যে পদত্যাগ করুন। এই চাকরি করার চেয়ে অন্য কিছু করা ভালো। এগুলো করে নিজের হাতে রক্তের দাগ লাগাবেন না, নিজের হাতকে আর কলঙ্কিত করবেন না। শেখ হাসিনা খুব শীঘ্রই চলে যাবে, চলে যাওয়ার পরে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। কারণ যে অন্যায় করে তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে, আজ অথবা কাল।